মার্শাল ল জারি বিতর্কে অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক। ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্রনীতি বিষয়ক জাতিসংঘ সম্মেলন আগামী বছর। ইরানের তেল ট্যাঙ্কারের গোপন বহরের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে সঙ্গে আছি আমি সাজিয়া আফরিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করেছেন দেশটির আইন প্রণেতারা। তবে প্রস্তুতি প্রক্রিয়া শেষ হতে সপ্তাহখানেক লাগতে পারে বলে বুধবার জানান তারা। এর আগে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ সমাবেশ করেছেন দেশটির প্রধান বিরোধী দলের আইন প্রণেতারা। স্থানীয় সময় বুধবার সকালে আয়োজিত এই সমাবেশে দেশদ্রোহী কর্মকাণ্ডের অভিযোগে প্রেসিডেন্টের বিরুদ্ধে দ্রুত তদন্তের দাবি করেন তারা। বিরোধী দলীয় আইন প্রণেতাদের এই দাবির ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি প্রেসিডেন্ট উন। তবে প্রেসিডেন্টের ঊর্ধ্বতন উপদেষ্টা ও সচিবরা সম্মিলিতভাবে এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে। সেই সঙ্গে বুধবার প্রেসিডেন্টের সব কার্যক্রম বাতিল করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। পার্লামেন্টের প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অথবা তাকে ইমপিচমেন্টের মুখোমুখি করার প্রস্তুতি নেবেন বিরোধী দলীয় আইন প্রণেতারা। আইন প্রণেতাদের বিরোধিতা ও ব্যাপক বিক্ষোভের মুখে জারি করা সামরিক আইন প্রত্যাহার করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। এই সিদ্ধান্তের পর স্বস্তি ফিরেছে দেশটির রাজনৈতিক অঙ্গনে। তবে প্রেসিডেন্টকে অপসারণে আজ অভিশংসন বিল উত্থাপনের প্রস্তুতি নিয়েছেন আইন প্রণেতারা। মঙ্গলবার গভীর রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সবাইকে হতবাক করে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন দেশটির প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। বলেন, তার এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে সুরক্ষা দেয়া এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন শক্তি নির্মূল করা। তবে শত্রু দেশ উত্তর কোরিয়া থেকে কি ধরনের হুমকি রয়েছে তা উল্লেখ করেননি তিনি। প্রেসিডেন্ট ইয়োলের এমন ঘোষণার মুহূর্তেই অস্থিরতা তৈরি হয় দেশটির রাজনৈতিক অঙ্গনে। নিষিদ্ধ করা হয় সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড। পার্লামেন্টের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। সামরিক আইন প্রত্যাহারের দাবিতে রাজপথে নেমে আসে জনগণ। পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেন তারা। উত্তেজিত জনতা ব্যারিকেড ভেঙে পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করলে ঘটে সংঘর্ষের ঘটনা। গভীর উদ্বেগ জানিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ মিত্র দেশগুলো। এমন অবস্থার মধ্যেই প্রেসিডেন্টের সিদ্ধান্ত আটকে দিতে জরুরি পদক্ষেপ নেন আইন প্রণেতারা। নিরাপত্তা বাহিনীকে এড়িয়ে পার্লামেন্টে প্রবেশ করতে সক্ষম হন 190 জন আইন প্রণেতা। সামরিক আইন জারির বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে ভোট দেন তারা। শেষ পর্যন্ত সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা দেন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। পরে তা অনুমোদন করে মন্ত্রিসভা। 국가의 기능을 마비시키는 무도한 행위는 즉각 중지해 줄 것을 국회에 요청합니다. অর্থনৈতিক সংকট এবং স্ত্রীকে জড়িয়ে বিতর্কের কারণে প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের জনসমর্থন এখন তলানিতে। জরিপকারী প্রতিষ্ঠান গ্যালাপের তথ্য অনুযায়ী তার জনসমর্থন মাত্র 19%। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দ্বিরাষ্ট্রনীতির ভিত্তিতে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে উচ্চ পর্যায়ের শান্তি সম্মেলন আয়োজন করতে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। আগামী বছর এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের 157 সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা সহ 8টি দেশ, সেনেগালের উত্থাপিত এবং কয়েকটি দেশের সমর্থিত এই খসড়া প্রস্তাবের বিরোধিতা করে। ভোটদানে বিরত থাকে 7টি দেশ। ফিলিস্তিন প্রশ্নে এবং দ্বিরাষ্ট্রনীতি শান্তিপূর্ণভাবে কার্যকরে পদক্ষেপ নিতে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের কথা বলা হয় ওই খসড়া প্রস্তাবে। বলা হয় 2025 সালের 2 থেকে 4 জুন নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের উপায় সম্পর্কে বিস্তারিত সম্মেলনের ঘোষণায় প্রকাশ করা হবে। এর আগে আগামী বছর মে মাসে অনুষ্ঠিত হবে একটি প্রস্তুতি বৈঠক। ফিলিস্তিনের গাজায় কামাল আদওয়ান হাসপাতালে কোয়াদ
কপ্টার ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার চিকিৎসা সেবা স্থাপনাগুলোতে এই নিয়ে পঞ্চমবারের মতো হামলা চালালো ইসরায়েল। বার্তা সংস্থা আল জাজিরা জানায়, গাজার কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলি এই ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী আল আহলি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গত 24 ঘণ্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 36 ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। এসব হামলায় শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত 12 জন। এতে করে গত সপ্তাহে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের শুরু হওয়া যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে। গত বছর অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে 42,502 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে লেবাননে মারা গেছেন 3,961 জন। ইরানের তেল ট্যাঙ্কারের গোপন বহরের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার আল জাজিরা জানায়, ইরানের 35টি প্রতিষ্ঠান এবং জাহাজের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত ওই প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে ইরানি পেট্রোলিয়াম পরিবহনের জন্য ব্যবহৃত গোপন বহরের অংশ বলে দাবি যুক্তরাষ্ট্রের। মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, 1 অক্টোবর ইসরায়েলের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং পরমাণু কর্মসূচি সম্প্রসারণের জবাবে 2 মাস আগে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, এই নিষেধাজ্ঞাগুলো তারই মতো। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা দপ্তরের ভারপ্রাপ্ত সেক্রেটারি ব্র্যাডলি স্মিথ বলেন, ইরান তার পেট্রোলিয়াম বাণিজ্য থেকে আসা রাজস্বকে পরমাণু কর্মসূচির উন্নয়ন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তির বিস্তার ও আঞ্চলিক সন্ত্রাসী সহযোগীদের পৃষ্ঠপোষকতায় ব্যবহার করছে, যা অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করছে। সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটির কাছে রকেট হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আসন্ন হুমকি মোকাবেলায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। মঙ্গলবার পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে জানান, সিরিয়ার পূর্বাঞ্চলে একটি রকেট লঞ্চার এবং একটি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। এই হামলার উদ্দেশ্য ছিল মার্কিন বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে সিরিয়ার সরকারি বাহিনী দাবি করছে, কুর্দি অধিকৃত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের সমর্থনে মার্কিন বাহিনী তাদের অবস্থানে হামলা করেছে। গত সপ্তাহে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারি বাহিনীর বিরুদ্ধে উত্তর পশ্চিম অঞ্চলে তীব্র আক্রমণ চালায় বিরোধী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠী। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র ফডনবিস। আগামীকাল তিনি শপথ নেবেন। বুধবার এনডিটিভি জানায়, দেবেন্দ্র ফডনবিস আগামীকাল মুম্বাইয়ের আজাদ ময়দানে 3য় মেয়াদে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। আজ শিবসেনা প্রধান একনাথ শিন্ডে এবং এনসিপি নেতা অজিত পাওয়ারের সঙ্গে সরকার গঠনের দাবি জানাতে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণের সাথে বৈঠক করবেন ফডনবিস। এর আগে বিজেপি বিধায়কদের সভায় দেবেন্দ্র ফডনবিস বলেছেন, তিনি বিধায়ক দলের নেতা মনোনীত হতে পেরে সম্মানিত এবং বিজেপির 132 বিধায়কের সমর্থন ছাড়া তিনি কখনোই এখানে থাকতে পারতেন না। তিনি তার সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিজেপির ডাবল ইঞ্জিন সরকার মহারাষ্ট্রে উন্নয়ন ঘটাবে। খরার কারণে প্রতি বছর বিশ্বজুড়ে 30,000 কোটি মার্কিন ডলারের বেশি ক্ষতি হচ্ছে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বিষয়টি নিয়ে দেশগুলোকে সতর্ক করেছে জাতিসংঘ। প্রতিবেদনে বলা হয়েছে, খরার কারণে ইতিমধ্যে বছরে 30,700 কোটি ডলারের মতো ক্ষতি হচ্ছে। 2050 সালের মধ্যে বিশ্বের 75% মানুষ খরার কারণে ক্ষতিগ্রস্ত হবে। খরার প্রধান কারণ হিসেবে পরিবেশ ধ্বংসের বিষয়টি উঠে এসেছে। জাতিসংঘের মেরুকরণ মোকাবেলা সনদের অধীনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে চলছে এ সংক্রান্ত অধিবেশন। মঙ্গলবার অধিবেশনের দ্বিতীয় দিনে প্রতিবেদনটি প্রকাশ করে জাতিসংঘ। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা স্থগিত করার পর জর্জিয়ায় অব্যাহত রয়েছে বিক্ষোভ। বুধবার সকালেও রাজধানীর তিলিবিস্তিতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। বার্তা সংস্থা এপি জানায়, বিক্ষোভ চলাকালে বুধবার বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিক্ষোভের পঞ্চম রাতে মঙ্গলবার বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে
ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে আতশবাজি ছোড়ে পুলিশের ছোড়া টিয়ার গ্যাস প্রতিহত করতে গ্যাস মাস্ক ও ঘরে তৈরি ঢাল ব্যবহার করে বিক্ষোভকারীরা। পাশাপাশি অন্যান্য রাতের মতো পার্লামেন্ট ভবনের সামনেও জড়ো হন হাজার হাজার বিক্ষোভকারী। এ সময় প্রায় ৩০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। সেই সঙ্গে ৩ পুলিশ কর্মকর্তা সহ ২৬ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নামিবিয়ার ক্ষমতাসীন SWAPO দলের নেত্রী নেতুম্বো নান্দি নাদাইয়াতওয়া দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দায়িত্ব নিলে তিনি হবেন নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট। মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল প্রকাশ করে। ৭২ বছর বয়সী নান্দি নাদাইয়াতওয়া বর্তমানে নামিবিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্ট হিসেবে তার জয়ের মধ্য দিয়ে SWAPO দলটির ক্ষমতায় থাকার মেয়াদ আরও বাড়ছে। ১৯৯০ সালে দলটির নেতৃত্বে নামিবিয়া দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীন হয়। এরপর ৩৪ বছর ধরে দলটি ক্ষমতায় আছে। নামিবিয়া নির্বাচন কমিশনের হিসাব অনুসারে প্রেসিডেন্ট নির্বাচনে নান্দি ৫৭% মতো ভোট পেয়েছেন। নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে প্রার্থীকে ৫০% বেশি ভোট নিশ্চিত করতে হবে। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ঘোষণা করার পর নান্দি নাদাইয়াতওয়া বলেন, নামিবিয়ার জনগণ শান্তি ও স্থিতিশীলতার জন্য ভোট দিয়েছেন। নির্বাচনে নান্দির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ইন্ডিপেন্ডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ দলের পান্দুলেনি ইতুলা। শেষ করছি ইসলামী স্বর্ণযুগের ঐতিহ্যবাহী একটি লাইব্রেরির গল্প শুনিয়ে। ত্রয়োদশ শতকের মাঝামাঝি আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাদ অবরোধ করে মঙ্গোলেরা। ব্যাপক ধ্বংসযজ্ঞের অংশ ছিল প্রাচীন লাইব্রেরি বাইত আল হিকমা। ইসলামের স্বর্ণযুগের গুরুত্বপূর্ণ নিদর্শন ঐতিহ্যবাহী সেই লাইব্রেরির গল্প জানাচ্ছেন শেখ সালাম। ১২৫৮ সালের শুরুর দিকে বাগদাদ শহর হয়ে উঠেছিল জ্ঞান বিজ্ঞান চর্চার অন্যতম কেন্দ্রবিন্দু। ধর্মবর্ণ নির্বিশেষে সারা বিশ্বের পণ্ডিতরা সে সময় জ্ঞান চর্চার জন্য উপস্থিত হতেন বাগদাদে। এর মূলে ছিল প্রাচীন গ্রন্থাগার বাইত আল হিকমা। পশ্চিমা ইতিহাসবিদ এবং গবেষকরা একে ডাকতেন হাউস অব উইসডম নামে, বাংলায় যার অর্থ জ্ঞানগৃহ। বাগদাদ দখলের সময় গ্রন্থাগারটি ধ্বংসের পাশাপাশি সেখানে সংরক্ষিত বইগুলোর বড় একটি অংশই পুড়িয়ে দেয় মঙ্গোলরা। বাকিগুলো ফেলে দেয়া হয় শহরের কোল ঘেঁষে বয়ে চলা টাইগ্রিস নদীর জলে। লাইব্রেরিটি গড়ে উঠেছিল আব্বাসীয় শাসনামলে। শুরুর দিকে এটি ছিল শাসকদের ব্যক্তিগত পাঠাগার। পরবর্তীতে এটিকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। প্রথম দিকে গ্রন্থাগারটির অবস্থান ছিল রাজপ্রাসাদের ভেতরে কোনো একটি জায়গায়। খলিফা হারুন আর রশিদের সময়েও পাঠাগারটি রাজপ্রাসাদের সঙ্গে ছিল বলে ধারণা ইতিহাসবিদদের। লাইব্রেরি ভবনটির নির্মাণশৈলী ছিল পরিকল্পিত ও নান্দনিক। গোল্ডেন ক্যাসেল নিয়ে গবেষণার সময় বাইত আল হিকমার চমৎকার স্থাপত্য পরিকল্পনা খুঁজে পান গবেষকরা। এখানে বই রাখার জায়গার পাশাপাশি তৈরি করা হয়েছিল মহাকাশ নিয়ে গবেষণার জন্য একটি মানমন্দিরও। সেই সময়ে লিখিত গ্রন্থাবলীর মধ্যে উল্লেখযোগ্য প্রায় সব বইই সংগৃহীত ছিল বাইত আল হিকমাতে। সবচেয়ে বেশি ছিল চিকিৎসা, বিজ্ঞান, ধর্ম, দর্শন, ইতিহাস এবং সাহিত্যের বই। তবে বইয়ের সংখ্যার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। কথিত আছে অন্য ভাষার গুরুত্বপূর্ণ কোনো গ্রন্থ আরবিতে অনুবাদ করলে সেই গ্রন্থের ওজনের সমপরিমাণ স্বর্ণ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন আব্বাসীয় শাসকরা। তবে এর পক্ষে শক্ত কোনো প্রমাণ পাওয়া যায় না। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। এবার এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মার্শাল ল জারি বিতর্কে অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক। ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্রনীতি বিষয়ক জাতিসংঘ সম্মেলন আগামী বছর। ইরানের তেল ট্যাঙ্কারের গোপন বহরের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির দেবেন্দ্র ফডনবিস। খরায় প্রতি বছর বিশ্বে ৩০,০০০ কোটি ডলার ক্ষতি, জাতিসংঘ প্রতিবেদন। এ ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ধন্যবাদ সবাইকে।